মাঝ দুপুরের রাগ বলে আমাদের কতগুলো রাগকে আমার মনে হয় গায়ের জোরে বানানো, যেটা রবীন্দ্রনাথ স্বীকার করেছে তার সঙ্গে চিন্তা করে, যে একেবারে মিড দুপুর, এই সময়ের কোনো মুড বা কোনো রস কোনো রাগেতে ধরা নেই, কিন্তু কিভাবে বানানো হয়েছে আমি তো ডিরেক্টলি বলছি। যেমন সারাং বলে একটা রাগ গ্রুপ আছে, সুদ সারাং কি, বৃন্দাবনী সারাং কি, অমুক সারাং বলা হচ্ছে দুপুরের রাগ। তো আমার নিজে যেটা স্টাডি করে মনে হয়েছে যে সারাং গ্রুপটা মূলত রাজস্থানের ওই দিকের ফোক মিউজিকের একটা ফ্লেভার থেকে এসছে, সেইভাবে ওকে দুপুরের রাগ বলে। যেমন আমরা এখানে বলছি বৃন্দাবনী সারাং বা সারাং বলছি, সারে মা পা নি সা সা নি পা মা রে সা রে নি সা রে। রাজস্থানের পক্ষে কি বলছে, তো রাজস্থান মরুভূমির জায়গা, দুপুর, সেখানে একটা ক্যারেক্টার তো বলা হচ্ছে সারাং, ঠিক আছে দুপুরে। সারাংয়ের আগে একটু লেট মর্নিং মানে টরিরও পরে বিলাবল গ্রুপটাকে রাখা হচ্ছে। হ্যাঁ, এইবার থেকে আস্তে আস্তে ওটা টার্ন করছে সন্ধ্যের আগে, সূর্য অস্ত যায়নি তো সেই সময় এলোকে ওই আগের থেকে ওই যে লাল সূর্য, সেইখানে তার মুখ থেকে এলো মুলতানি, এলো ভীম পলশ্রী, ভীম পলশ্রীর হাত ধরে গিয়ে চলে গেল পূর্বী, কিরম তুমি ঘুরি ধরে দেখো বাবা। এইসব রাতগুলো কি বলে, কোন মুডের কথা বলে, যে প্রতিদিনের যদি এই ফিলিংস, এই একটা দর্শন যদি ভেতর থেকে আসে, জিজ্ঞাসা আসে যে একটা দিন চলে গেল আমার জীবন থেকে, শেষ হয়ে গেছে, আমার কিছু করা হলো, কিছু কি করা উচিত ছিল বা কিছু করেছি, সেই আপনারা পড়েছেন না ছোটবেলায় লালাবাবু দাদা যায়, দাদাবাবু ঘাটে বসেছিলেন, তার মেয়ে এসে বলছে বাবা বাড়ি যাবে না, বেলা যে যায়, এই বেলা যায় কথাটা মেয়ের কাছ থেকে শুনে জীবনটা পাল্টে ছোটবেলায় পড়েছে খুব। তো এইটা হচ্ছে মুড, এই কি বলে মুলতানি বা বলশ্রী, সেখান থেকে আমি চলে গেলাম কোথায়, নায়িকা নদীর পাড়ে অপেক্ষা করে আছে, ওপার থেকে তার প্রিয় আসবে, সে চোখের সামনে অপেক্ষা করতে 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 দেখলো সূর্য লাল হলো, ক্রমশ আস্তে আস্তে নদীর তীরে ডুবে গেল, প্রিয় এলো না, এলো না, এটা হচ্ছে পূর্বী। ঘাটে বসে আছি আর রবীন্দ্রনাথের গানই আছে এই রাজ্য গুলো, কিংবা অশ্রু নদী শুধু, এই যে লঙ্গিং, ওয়েটিং, এইখানেই রাখলাম এলো না। সুদসারণ কি করে ঢুকে পড়লো এদের মধ্যে, সে তো দুপুর থেকে শুরু হয়েছে। সুদসারণ এখানে আসেনি তো, কোন সময়? সুদসারণ আমি বললাম না যে সারাং গ্রুপটাকে দুপুরের মানা হয় এখানে,
এটা একটুখানি মনে হয় যে অন্য কোনো দিকে ওদের ঠেলতে পারছে না বলে এইখানটা চলবে। কাজে লাগানো যায়। হ্যাঁ, এমন একটা ক্যারেক্টার নোটে বেশিরভাগ পারফরমেন্সে দেখা যায় দুপুর বলে তো সেভাবে পারফরমেন্স খুবই কম হয়। যার জন্য আমরা চান্স পাই না। সুতরাং বাজাবার বিলাবল বাজাবার সুযোগ পাওয়া যায় না। আমার জীবনে জানেন আমি এই কি বলে মুলতানি বাজাবার একমাত্র চান্স পেয়েছিলাম এডিনবরা ফেস্টিভ্যালেতে। আমার প্রোগ্রামটা রাখা হয়েছিল বিকেল 4টে। আমি বললাম জীবনে আমি প্রথম চান্স পেলাম মুলতানি বাজাবো। কিন্তু উপস্থাপনা তো অনেকেই সকালবেলা শুনছিলেন গান। আজকাল সাউথ ইন্ডিয়াতে ওরা টাইম সেক্টরটাতে মারছে, ওরা যে কোনো রাত যে কোনো সময় করছে। কিন্তু আমাদের এখানে কি আছে, এখন আপনি যদি এটা হলে গিয়ে গান বাজনা শোনেন, তখন হলের তো কোনো চরিত্র নেই, দিনরাত সময়। সে তো ওই রাত সময়। কিন্তু আমাদের মাথার মধ্যে তো সাইকোলজিক্যালি ঢুকে আছে যে আমি সন্ধ্যায় আছি না মাঝরাত্রিতে আছি না ভোরবেলায়। ওই হ্যাঁ, ওইটা সাইকোলজিক্যালি ভীষণ কাজ করে। একটা ভাগুয়া বলে একটা কোন রাগ আছে সংগীত, ভাগুয়া, ওই যে সন্ধ্যাবেলার বিবরণটা রবীন্দ্রনাথের একটা লেখাতে রয়েছে। ভাগুয়া, হ্যাঁ ভাগুয়া না, ভাগুয়া বিএইচ ভাগুয়া, মানে ওই যে কালারের কথাটা বললেন, সূর্য ডুবে যাচ্ছে, তার যে গ্লোটা উপর দিকে উঠে আসছে, সেই সময়টাকে উনি একটা জায়গায় ব্যাখ্যা দিয়েছেন, রঙের ব্যাখ্যা। তারপর উনি রাগ কথাটা ব্যবহার করেছেন, কিন্তু ঠিক রাগ বলতে উনি রঙকে রাগ কি বলেছেন পরিষ্কার নয় জায়গাটা। খুব বিমোহিত উনি আর কি সেই রূপটা দেখে। আমাদের কোনো শাস্ত্রীয় আমার ঠিক জানা নেই, আমার নামটা শুনে মনে হচ্ছে এটা কোনো ধনী রাগ, কোনো শোক থেকে এসছে। না প্রকাশ কোনোদিন পাইনি, বা আমি কম্বিনেশন জানি না। আমি কাউকে গাইতে পাবো এত শুনে। সেটি মানে জিজ্ঞেস করার তো সুযোগ হয়নি এই কারণে। হ্যাঁ, আমি আপনি বললেন আমার মনে হইল, আমি খুঁজে দেখবো। হ্যাঁ আছে তো, সংকীর্তন অনেক জায়গায় লুকিয়ে থাকে। আর একটা জিনিস একটু বলে দেওয়া দরকার, যে আপনাদের যাদের অভিজ্ঞতা আছে ক্লাসিক্যাল মিউজিক কনসার্ট শোনার, তারা একটু লক্ষ্য করে রাখবেন যে আমাদের সঙ্গীতটা শুরু যেখান থেকে হয় এবং যেখান থেকে শেষ হয় তার টোটালটা কীভাবে যায়, গল্পটা কীভাবে। যেমন বলেছি যে কি কণ্ঠসঙ্গীত, কি যন্ত্রসঙ্গীত, সেই কণ্ঠের সঙ্গে বা মূল যন্ত্রটার সঙ্গে আর একটা যন্ত্র থাকে তানপুরা বলে। কেন আমি গোড়াতে যেটা বললাম যে আমাদের সঙ্গীতের মূল চরিত্রটা দাঁড়িয়ে আছে টনিকটা, সা, সায়ের সঙ্গে যে অন্যান্য রূপের পার্সপেক্টিভ বা তফাৎ সেটা ইয়ে করে একটা রাগের চরিত্র। তানপুরাটা কি কাজ করে, কন্টিনিউয়াস সাটাকে ড্রোনটা বলে, এইবারে সাটা পেছনে রইল, আমি সাটাকে বলে আবার তিনি গান গায়, এই জন্য তানপুরাটা থাকে। এবং একটা কনসার্ট আরম্ভ পার্টটাকে আমরা বলি আলাপ, আলাপ ইন্ট্রোডাকশন। যেমন হয় একটা লোকের সঙ্গে আমরা যদি আলাপ হয়, প্রথম ভাই আপনি কোথায় থাকেন, আপনার নাম কি, এই আস্তে আস্তে যখন বন্ধুত্ব বেড়ে যায় তখন অনেক ডিটেল চলে যায়, তখন তুই টোকারি অমুক তমুক আমি কিছু বলছি। রাগটাকে ওইভাবে ইন্ট্রোডাকশন করে, যে নোট ওয়াইজ নোট প্রগ্রেস করে করে একটা নোট তার সঙ্গে সেকেন্ড নোট, তার সঙ্গে থার্ড নোট, তার সঙ্গে ফোর্থ নোট, একসঙ্গে মিলে ফোর্থ নোটের কম্বিনেশন, সেখান থেকে তার সঙ্গে নিয়ে ফিফথ সেকেন্ড প্যাসেজে দেওয়া, সেখানে নোটগুলো নিয়ে আবার দুটোকে মিলে একটা জায়গায় আসা, সেখান থেকে নিয়ে হায়ার অক্টেভে দেওয়া, সেখান থেকে এই করে করে আলাপের জায়গাটা চলে, আলাপ জোরের জায়গাটা করতে। তারপরে একটা পার্ট আছে আমরা জোর বলি, যেটা যন্ত্রে ইউজ হয় বেশি, ধ্রুপদ সঙ্গীত। জোর মানে একটা সেখানে পার্টিকুলার কোনো রিদমিক সাইকেল আসে না, কিন্তু একটা তাল আসে, সেখানে এই তালেতে একটা অক্টেভের মনে করুন 4টে নোট নেওয়া হলো, সেই নোটটা নিয়ে বললাম,
এবার সেকেন্ড পার্টটা জুড়ছে ওর সাথে, এই জোর থেকে জোর করে জুড়তে 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 আর মন্ত্রটা দিয়ে যাবো। এরপরে আসে যে বন্দিশটা, যেটা আমাদের এই সঙ্গীতের একমাত্র ফিক্স কম্পোজিশন, যে তার একটা স্থায়ী থাকবে, একটা অন্তরা থাকবে, গানে হলে কথায় থাকবে, যন্ত্রে হলে গতে থাকবে। এটা যখন এলো সেটা বিভিন্ন টেম্পোতে হতে পারে বন্দিশটা, একটা বেদান্তিক লয়ে হতে পারে, মধ্যলয়ে হতে পারে, ক্রমশ দ্রুত, অতি দ্রুত, এবং যখন মধ্যলয় থেকে দ্রুতের দিকে যাবে তখন এই দ্রুতের জায়গাটাকে চালু করার জন্য টানের পোষণ আছে। ক্রমশ ক্রিসেন্ডো একদম ঝাড়াতে গিয়ে শেষ হবে, মানে যেটা ছিল দা দিন দিন দা দা দিন এবার দিয়ে শেষ হয়। এটা এই মিউজিকের একটা ক্যারেক্টার আমাদের বিশেষ করে যে স্লো থেকে শুরু হয় একদম 30 সেকেন্ডের মধ্যে শেষ হয়। তারপরে অনুষ্ঠানে কখনো কখনো দেখবে যে খাবারের শেষে একটু চাটনি দেওয়া বা মিষ্টি দেওয়ার মতো করে একটা ঠুন্ডি দেওয়া হচ্ছে বা একটা ঢুম বাজানো হচ্ছে, লোকে ভালো। এতক্ষণ একটা সিরিয়াস জায়গার মধ্যে ছিল, এতক্ষণ একটা বিষয়ের মধ্যে ছিল, চমক মধ্যে ছিল, এবার খুব রিল্যাক্স করে একটা। এই প্রসঙ্গে একটা জিনিস একটু জানতে ইচ্ছে করে, সেটা হচ্ছে এই যে ফাঁক, যেটা খালি যে জায়গাটা, এটার যথার্থতা কি? যথার্থতা মূলত যে কনসেপ্টটা থেকে এসছে যে যে কোনো রিদমিক সাইকেল তার যে মিড পয়েন্টটা সাবস্টেশন, সেইটাকে খালি, এবং সেইখানে কোনো তালি পড়ে না। যেমন ধরুন আমি যদি তিন তালটাকে ধরি, তিন তালটা আছে 16 মাত্রার তাল, তো তার ডিভিশনটা কি 4 4 4 4। এবার তালি আর খালিটা কিভাবে আসে তিন তালে? 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 4 3 4 3 এটা হচ্ছে মূল মানে কনসেপ্ট। আরো কতগুলো ব্যবহার আছে খালি, সেটা হচ্ছে যে একটা তালের যে বোল সিলেবাস, এই বোলটার মধ্যে কোন জায়গাটা স্ট্রং কোন জায়গাটা উইক একটা ভাষা, সেই জায়গাটা খাইছে। যেমন এমন একটা তাল আছে রূপক বলে, যার শুরুটাই সঙ্গ, শুরুটাই খালি, কারণ তালটা ঠেকাটাই হচ্ছে তিন তিন তাল তিন তাল তিন। এই যে তিন বলছিলাম, তিন তিন যাই বলছে কি ঝাঁপতাল যদি হয়, ঝাঁপতাল 10 মাত্রার তাল, ডিভিশনটা হচ্ছে 2 3 2 3 1 2 1 2 3 1 2 1 2 3। এবার কালি খালিটা কোথায় কোথায় আসছে? এই 2 3 আসছে 1 2 1 2 3 1 2 1। তো মূলত ওই যে বোলটা বা যে সিলেবলটা কিভাবে ওটা প্রেজেন্টেড হচ্ছে সেইটার উপরে মানে বাজনার মধ্যে ওই ওই জায়গাটা হালকা করে বাজবে, আসবে তো, নাহলে তো মিলবে, সেই জন্য ওটা আর কি খালি নাহলে মিলবে না। তবে আবার এই কথাও বলে দেখি, বেশ কিছু তাল দিয়ে এই তালি খালির মধ্যে কিন্তু অনেক কন্ট্রোভার্সি আছে, অনেক মতের তফাৎ আছে। একজন বলছে এই তালে এতগুলো তালিয়েছে, এতগুলো খালিয়েছে, বলছে না এতগুলো একদমই কচকচি মধ্যে লাগছিল। মূলত কনসেপ্টটা হচ্ছে যে আমার অ্যাকসেন্টটা যেখানে আর যেখানে অ্যাকসেন্টটা ফ্লাই, হ্যাঁ হ্যাঁ সেটা বলছিলাম তো যে এটা মতভেদ আছে, দুটো করে ফাঁক হ্যাঁ হয়েছে। আচ্ছা চতুর্মাত্রিক তাল যখন হিসেব করা দুটোই গা ধে 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 দা গা ধে 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 ধে। আচ্ছা হ্যাঁ বল। আমার প্রশ্নটা হচ্ছে যে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, মানে আমরা যতটুকু জানি, আমি জানার জন্য একটু জিজ্ঞাসা করছি
যে মানুষ যখন তার উদ্বৃত্ত সময়টা পেয়েছে সেই সময় এই চর্চাগুলো হয়েছে, মানে আমি ভুল হলে আপনি অবশ্যই আমাকে এগুলো বলবেন। এটা হচ্ছে যে তার বেসিক নিডস যে ফুলফিলমেন্ট হওয়ার পরে যখন সংস্কৃতি চর্চা করতে বসছে তখন তার সেই উদ্বৃত্ত সময়টা হাতে ছিল বলে সেই চর্চাটা করছে। এখন আমি আমার নাটকে যখন কোনো ঘটনা উপস্থাপন করব, যে এইরকম জায়গাগুলো বাদ দিয়ে যদি আমি এমন দৃশ্য উপস্থাপনা করি যে মানুষের বেসিক নিডটার প্রয়োজন, ধরুন খেতে পাচ্ছে না বা খাবার জন্য তার হাহুতাশ বা তার আকুতি বা এই জাতীয় কোনো ঘটনা, তখন সেক্ষেত্রে আমি কি ক্লাসিক্যাল সঙ্গীতের ব্যবহার করবো না তখনই আমার ফোক মিউজিকের দিকে চিন্তাটা যাবে? দেখুন, ক্লাসিক মিউজিক কথাটা বললে তার মধ্যে যে ভুল ধারণাটা চলে আসে যে স্পরে ক্লাস, হ্যাঁ আমি ওই জানার জন্য একটু জিজ্ঞাসা করছি। এটা একটা নাম চলে এসেছে। কিন্তু আমি গোড়া থেকে আপনার প্রশ্ন শুরু করি। আপনি যেটা বলছিলেন যে মানুষের বেসিক নিডটা যেখানে পূর্ণ হলো তারপর থেকে শিল্প সে শুরু করলে এটা কি হয় না, আপনি ভাবুন তো, এই যে গুহা মানবরা ছিল, গুহা মানবরা তাদের প্রতিটি দিন কিভাবে কাটতো, জন্তু জানানোর ভয়, খাবার চিন্তা, শিকার, জঙ্গল, সেখানে তারা কোন আনন্দে গুহাতে বসে ছবি এঁকেছে, না কি তাগিদ। না আমি একটু ছোট জিনিস বলি, হচ্ছে আমার মনে হচ্ছিল, মানে আমার ধারণা যেটা সেটা হচ্ছে গুহা মানবরা শিকার করলো, শিকার করার পরে শিকারটা পাওয়ার পর তাদের যে সম্মিলিত খাওয়া, যে পরিপূর্ণ উদরের পরে তারা ছবিটা আঁকতে যান না, সবসময় তারা পরিপূর্ণ খেতে পাচ্ছিল না তো। আর যদি শিকার না পাই, আজকে খাবারটা তো জুটতো না। আর সেই খাবারটা পেতে গেলে তাকে একটা হিংস্র জানোয়ারের সঙ্গে লড়াই করতে হতো, সেটা সবসময় সম্ভব হতো না। তবুও তারা গুহার ভেতরে ছবি এঁকে গেছে, তারা গানও হয়তো গেয়ে গেছে, আমরা রেকর্ডিং করে জানি। কিন্তু এর কারণটা কি? যে কোনো শিল্প সৃষ্টির মূল প্রেরণাটা একটা মানুষের মনে কোত্থেকে এসছে, সেটা এসছে একটা ভাবনাতে। একটু ভেবে দেখুন, নিজের থেকে উত্তর করে দেবেন। এটা হচ্ছে সে গান গেয়েছে, সে ছবি এঁকেছে, সে অমুক করেছে, সে তমুক করেছে, এসছে করতে খানিকটা সময় তো এক প্রকৃতি। সে জন্ম থেকে যখনই বোধোদয় হয়েছে, সে প্রকৃতিটাকে যখনই একটু দেখেছে, বিস্ময়টাকে, সে কি দেখছে, যে প্রকৃতি আমায় এত কিছু দিয়েছে, হাওয়া, আলো, জল, খাদ্য, কি নয়, এই প্রকৃতিটা আমাকে এত কিছু অক্রিয় আমাকে দিয়েছে, আমি কি কিছু একটা তাকে ফিরিয়ে দেবো? এইটা করতে গিয়ে শিল্প সৃষ্টির মূল কথাটাই, আমি শুনছি ওইটা, আমি শুনছি পাখির ডাক, আমি বাঁশি দিয়ে একটু বলবো না, আমি দেখছি ওই বিশাল আকাশ, বিশাল সমুদ্র, বিশাল পাহাড়, আমি কি একেবারে আঁকবো না? সে জন্ম থেকে যখনই বোধোদয় হয়েছে, সে প্রকৃতিটাকে যখনই একটু দেখেছে, বিস্ময়টাকে, সে কি দেখছে, যে প্রকৃতি আমায় এত কিছু দিয়েছে, হাওয়া, আলো, জল, খাদ্য, কি নয়, এই প্রকৃতিটা আমাকে এত কিছু অক্রিয় আমাকে দিয়েছে, আমি কি কিছু একটা তাকে ফিরিয়ে দেবো? এইটা করতে গিয়ে শিল্প সৃষ্টির মূল কথাটাই, আমি শুনছি ওইটা, আমি শুনছি পাখির ডাক, আমি বাঁশি দিয়ে একটু বলবো না, আমি দেখছি ওই বিশাল আকাশ, বিশাল সমুদ্র, বিশাল পাহাড়, আমি কি একেবারে আঁকবো না? যদিও গুহা মানবরা একসময় ভাষা যখন তাদের ছিল না, তখন কোনো কোনো জিনিসকে ডেসক্রাইব করার জন্য, যাতে শিকার আগে কিভাবে হতো, জন্তুটা কিরম দেখতে ছিল, গুহা মানবীদের বলবার জন্য তাকে এগিয়ে দেখা। কিন্তু এই যে মনের থেকে একটা তাগিদ, মানে বেসিক নিডটা তো শরীর, মনেরও তো একটা নিড আছে, সেটা এছাড়াও চায়। একটা রাখাল ছেলে ছাগল চড়ায়, সে তো তার প্রফেশন, সে কেন কোমরে একটা বাঁশি দিতে, কেন বাজাচ্ছে, কে বলেছে তাকে এটা বাজে? ওটা তার মনে খেয়ে দেবে। তখন খালি পেটে থাকলেও বাঁশিটা বাজিয়ে হতো, খিদেটা সে হতো। ক্লাসিক মিউজিকটা ওভাবে হয়নি, কিন্তু এমন একটা ঐতিহাসিক স্তরের মধ্যে দিয়ে এসছে যে আপনি
আমাদের ভারতবর্ষে যতগুলো স্টলওয়ার্ড ক্লাসিক্যাল মিউজিশিয়ান আছে তাদের মধ্যে 90 কেন তার বেশি পার্সেন্ট কেউ একটা সচ্ছল অবস্থায় আছে। কিন্তু রাজন্য পৃষ্ঠপোষকতায় যে এই বৃদ্ধি ঘটেছে সেইটা থেকে আমরা মানে যে ধারণাগুলো চলতি ধারণা হয়ে গেছে, সেটা তো তিনি বড় হওয়ার পরে কোথায় হ্যাঁ বলছে যে রাজন্যদের না। গিয়ে, কিন্তু সেটা তো প্রস্তাব হয়ে যাওয়ার পরে রাজারা ডাকে। এখন কথা প্রস্তাব হচ্ছে- স্টেজটাতে তো কথা লড়াই হচ্ছে ছিল। মিউজিকটা যখন কোর্ট মিউজিকে এলো, মিউজিকটা তো তার আগেও ছিল, হুম। ছিল তো কোথায় ছিল? মন্দিরে ছিল, আরাধনা করা হতো, বৈশুদ্ধপদ দিয়ে করা দিয়ে। রাত সবাই যখন এলো তখন অত বেশ কয়েকটা অদ্ভুত অদ্ভুত চরিত্র, সব রাজাই যে ভীষণভাবে একটা মিউজিক বোধ বা মিউজিক মাস্টার তার ছিল, কিন্তু তাদের কিছু একটা গল্প। কম্পিটিশন, আমার সবাই স্টার, স্ট্যাটাস। এবং যার জন্য আপনি দেখবেন যে তখন তো ক্লাসিক মিউজিকটা আমার এখনকার মতো মানে ম্যাসিক্যাল মিউজিক হয় না, প্যান্ডেল হয় না। তখন রাজসভাতেই হতো, সভাসদরা শুনতো, কিছু রাজা হয়তো শুনতেন, সত্যি গুণী ছিলেন, তাদের নামও আমরা জানি, আর অনেকেই শুনতেন না, বুঝতেন না, কিন্তু ওটা একটা গর্ব যে আমার সবাই মুখস্থ গাইছে। এবং যে কারণে আপনি দেখবেন সেই গর্বটা কিরকম প্রকাশ পেয়েছে, ওস্তাদকে অর্ডার করা হতো যে এই রাজার নাম নিয়ে বন্দিশ তৈরি করতে, বা ভোপাল রাজ সেখানে ওস্তাদ ভোপাল টরি কাপ তৈরি করলেন, টরির মধ্যে দুটো লোক বাড়তি ভোপাল টরি নাম। তো এইগুলো যেমন হয়েছে, এর মধ্যে একটা লাভও আমাদের হয়েছে, এই যে মানুষের বিচিত্র খোঁজা, এই খোঁজার মধ্যে দিয়ে আমরা কিন্তু অনেক নতুন নতুন জিনিসও পেয়েছি, যে একজন করে ভাবতে হয়েছে, আচ্ছা রাজা বলছেন আচ্ছা অন্য কিছু শোনা, তো তখন শিল্পীকে ভাবতে হয়েছে। এবং আরো মজার কথা, একটা মানে হালকা ছড়ের কথা হলো, এটা করতে গিয়ে আবার একটা মজার ঘটনা হচ্ছে, রাগ বন্ধক দেওয়া হতো, হ্যাঁ কিরম, এবং সেটা খুব পরস্পরের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হতো। সবাই দুজন ওস্তাদ আছে, দুজনই গান। রাজা হয়তো মালকোষ শুনতে খুব ভালোবাসে, যে মানে শিল্পীকে উনি মালকোষটা যার কাছ থেকে শুনতে চায়, সে অপেক্ষায় আছে রাজা আমাদের কবে মালকোষ গাইতে পারবে, একদিন বলবে, কারণ মালকোষ ভালোবাসে। কারণ সেই শিল্পী মেয়ের বিয়ে চায়, আর্থিক অনটন, সে অন্য শিল্পীর সঙ্গে তার একটা আন্ডারস্ট্যান্ডিং, দেখ আমাকে রাজা মালকোষ গাইতে বলবে, তুই বলবি মালকোষটা আমি তোর কাছে বন্ধ দিয়েছি, এত টাকা। রাজা বললেন যে তুই শোনা করছি মালকোষ, চুপ করে। তখন অন্য স্যার বলছে মহারাজ একটু গাইতে পারবে না, মালকোষটা তো আমার কাছে বন্ধ রেখেছিল। বলে সে কি, কত টাকায়? বলে এত টাকা। এই নাও টাকা দিয়ে দাও, চলে চালিয়ে নিয়ে মালকোষ। তবে একটা কথা আমি বলি যে মানে নিজে বাজাতে গিয়ে বা শুনতে গিয়ে যে অভিজ্ঞতা আমার হয়েছে, তাতে আমাদের এখানে দেখবেন অনেক লোক আছে, এটা আপনাদেরও জানা অভিজ্ঞতা আছে, ক্লাসিক মিউজিক শোনে, ও বাবা কিছু বুঝি না, মানে না শুনেই বললো কিছু বুঝি। আবার এই শ্রোতাও আছে যাদের আমার সবচেয়ে প্রিয় শ্রোতা, তারা বলে তোদের ওই রাগ ফাগ কিচ্ছু বুঝি না, কিন্তু ভালো লাগে। এটা হচ্ছে আসল রসটা থাকে।
আর যদি রাগ ঠাক বুঝে লিখলে তো ক্রিটিক হবে। আমরা যখন পাই 100% এনজয় করি, আমরা খুঁজি চোরের মতো, কি ওটা লাগালো, কেমন করে লাগালো, বাহ মানে এইরকম ভাবে খুঁজি। কিন্তু একটা লোক যে চোখ বুঝে শুনছে, প্ল্যান জায়গা নেই, সম্পূর্ণ হৃদয় মন দিয়ে, এটা একটা, এই শ্রোতাই সবচেয়ে ভালো শ্রোতা। এটা বিদেশে বাজাতে, আর এখানে আমাকে অনেক আমার বন্ধুরা প্রশ্ন করে, আচ্ছা তোরা যে ইউরোপ আমেরিকা এটা বাজাতে, ওরা আমাদের মিউজিক বোঝে? সে জীবনে কোনো কোনো মিউজিকের ঘাটি বুঝিস, তুই গিয়েছিস কোনদিন শুনতে? না আমি বুঝি না, শুনতে চাই না, আমি ওরা বোঝে না শুনতে আসে, এবং যতক্ষণ শোনে চুপ করে শোনে, মাঝখানে কোনো হাততালি দেয় না, বাবা বাবাকে আবার বলে না। যখন শেষ হয় তখন হাততালিতে ফেটে পড়ে 2 মিনিট। কারণ ওরা জিনিসটা ওভাবে নিয়েছে যে আমি এটা জানি না, শুনি না, এটা অ্যাডভেঞ্চার, দেখি তো কিরকম জিনিসটা করতে 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 আজকে ফিল্ম তৈরি হয়ে গেছে, সেটা তৈরি হয়ে গেছে, মিউজিক ক্রিটিকও তৈরি হয়েছে। এই ভালো লাগাটা হচ্ছে সবচেয়ে বড়, যে কোনো শিল্পী। সব শিল্পী আছে। আমার একটা ঘটনা মনে পড়ছে, পিকাসোর একটা এক্সিবিশনের কথা। পিকাসো জানে তো, প্রায় করতেন নানা রকম আবিজাবি জিনিস দিয়ে স্কাল্পচার তৈরি করতেন। তো ওনার একটা এক্সিবিশনে একটা স্কাল্পচারের একটা ইয়ে ছিল, জিনিসটা হচ্ছে সাইকেলের একটা স্ট্যান্ড, হ্যাঁ, সাইকেলের যে হ্যান্ডেলটা সেটা তার উপরে এরকম করে বসানো, ওখানে স্ট্যান্ড, আর ওই যে হ্যান্ডেলটা বসানো হয়েছে ওইখানে সাইকেলের যে সিটটা হয়, ওই সিটটা মাঝখানে রাখা। এটা হচ্ছে একজন ক্রিটিক, তিনি এসছেন এক্সিবিশনে, উনি সঙ্গে তার স্ত্রী আর একটা বাচ্চা ছিল। বাচ্চাটা কিছু বোঝে না, সে ছুটি ছুটি বেড়াচ্ছে, ক্রিটিক হচ্ছে, সে বাড়ি থেকে বলে একদম আদা জল খেয়ে এসছে যে পিকাসো আজকে তো বলছে আমি কেন আজকে পিকাসো বলছে বলো, তুমি এই যেটা করেছো এটা মানে কি? পিকাসো বলছে তোমার কি মনে হচ্ছে? বলে আমি তো একটা সাইকেলের হ্যান্ডেল দেখছি, একটা রড দেখছি, উপরে সিটটা দেখছি। যখন এই কথাটা হচ্ছে পিকাসো হাসছে, তখন এই বাচ্চাটা ছুটতে ছুটতে ওখানে চলে এসেছে। পিকাসো বলছে কে? বলছে আমার ছিল, কোলে তুলে নিয়েছে। কোলে তুলে নিয়ে বাচ্চাকে বলছে, মাই ওয়াইফ টেল মি হোয়াট ইজ দিস। বাচ্চাকে তাকিয়ে বললে বাফেলো সেট। তখন পিকাসোকে বললেন, দেখেছেন বুদ্ধি দিয়ে সব কিছু বোঝা যায় না, শিশুর মতো সরল হন, আনন্দ করুন। কারণ মাথার সিং, সাইকেলের সিটটা মোষের মাথা, বাচ্চাটা দেখেই বলে দিচ্ছে, কারণ তার তো কোনো বিচারের জন্য নেই, তার চোখের সামনে একটা বিষয় চলে। এটা হচ্ছে সব শিল্পের ক্ষেত্রে রসগ্রহণের ব্যাপারে এই ব্যাপারটা তো ভীষণ শিশুর মতো সরল। কেন একটা গান বাজনা ভালো করে আমরা আহাটা বলি, কি কারণে আহাটা বলি? যে আমার ভেতরে ওটা আছে, কিন্তু যে ভালোটা লাগছে, যে কারণে লাগছে, আমার কাছেও ওটা আছে, আমার ভেতরে আছে, আমি সেটা প্রকাশ করতে পারছি না, কিন্তু দেখছি এই লোকটা আমাকে সেটা ধরে দিয়ে দিল। এটি তুমি বলতে চেয়েছি, ওখানে হাঁটা দিল। মানুষের মধ্যে যদি তা না থাকে, সে তো শুনতেই যেত না, ছবি দেখতেই যেত না, গল্প করতো, ওদের সৃষ্টিও হতো না, হতো না। সেই জন্য আমি ওর কথাতে আবার একটু ফিরে আসছি, যে এই যে ছবি আঁকা বা বাঁশি বাজানো বা যাই যাই সেই গোড়ার জীবন থেকেই যদি করি, তাহলে কোনটাকে আমরা প্রায়োরিটি দেবো? আমার তো মনে হয় ইম্পালস অ্যান্ড ইনস্টিংক্ট ইজ দ্য প্রায়োরিটি। যেমন শিল্পের জায়গাটা তো ওইখানেই রয়েছে, ওটা আছে, ওটা সাজবে না। প্লাস ইম্পালস ইনস্টিংক্ট ছাড়াও ওই যেটা আমি গোড়াতে বললাম, যেটা আমি অবনীন্দ্রনাথের কথা দিয়েই বললাম, যে ওটা হচ্ছে মূল একটা শিল্পীর প্রেরণা, যে সে যখনই রিয়েলাইজ করে যে প্রকৃতি আমাকে অকৃপণ দানে এত কিছু দিয়েছে, আমি কি কিছু তাকে ফিরিয়ে দেবো না, এবং সেটা করতে করতে গিয়ে একটা শিল্পীর ক্ষমতা এখানেও পৌঁছতে পারে
যেখানে সে প্রকৃতির থেকেও সে এগিয়ে যেতে পারে। কেমন? যেমন অমরনাথ বলছেন যে রাস্তা দিয়ে যাচ্ছি, একটা কুকুরের বাচ্চা মরে পড়ে আছে কদিন ধরে, নাকে দুর্গন্ধ, নাকে রোমান দিয়ে এগিয়ে যাচ্ছে, এটাকে দেখবো না বলে গন্ধটা দেখা যাচ্ছে। এবার কোন একজন শিল্পী যদি ওই মরা বাচ্চাটা ফুটপাতের উপর পড়ে আছে তাকে পেন্টিং এ আঁকে, একটা ধনীর ঘরে সেটা দেওয়ালে শোভা, প্রকৃতিকে শিল্পী দিয়ে দেয় ঘটনা। বোঝাতে পারলো? আর তারপরে অনেক জিনিস, অনেক তর্কাতর্কি হয়েছে শিল্প নিয়ে, যে হেরিডিটি না এনভায়রনমেন্ট, অমুক তমুক। তো এই তর্কের শেষ হয়ে আজও চলছে, এ শেষও হবে না কোনোদিন। শুধু হেরিডিটি দিয়েও হয় না, আমরা দেখেছি এনভায়রনমেন্ট, শুধু এনভায়রনমেন্ট না, সব মিলেমিশে হয়। কেমন? আবার রবীন্দ্রনাথের বুঝে গেছে, একটা এক্সাম্পল দিয়েছেন, বিউটিফুল। এত বড় একটা তর্ক জলের মতো সহজ কথা বলে দিয়েছে। বলছে কুমোর পাড়ায় পুজো আসে, কুমোর একতাল কাদা নিয়ে ছানছে, যেখানে কাদাটা টাল করা আছে তার বাঁ পাশে ছেঁড়া ন্যাকড়া কাঁথা দিয়ে তার স্ত্রীর আতুর ঘর তৈরি হয়েছে। সে আসন্ন প্রসবা, যে কোনো মুহূর্তে প্রসব করতে পারে। কুমোর মাটিটা ছানতে ছানতে কানটা একবার খাড়া করে ওই দিকে থাকে, আর একবার উপরে আকাশের দিকে তাকায়। কেমন? আকাশের এখন একটা কালো মেঘ দেখা যায়। এইরকম একটা মানসিক অবস্থা, একটা মুহূর্তে একটা তীব্র চিৎকার, কান্নার আওয়াজ। সে বলছে একটা রক্ত মাংসের জ্যান্ত একটা পিণ্ড রক্তমাখা, সে ছিটকে এসে পড়লো কাদা তালের মধ্যে। কোমরটাকে ওই কাদা মাখা হাতে তুলে দেয়, বলে ডট 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 বলে বলছে, বড় হয়ে সে মূর্তি করবে না তুই করবি, আমি করবি। বলে হেরিডিটি নিবেদন দিয়েছে। এই পর্যন্ত থাক। একটা কথা, হ্যাঁ, সেটা হচ্ছে আমার তখন 15-16 বছর বয়স। তো আপনার একটা প্রোগ্রাম আমি দেখতাম, আমার একটু আগ্রহ ছিল, আমি কিছু বুঝি না এমনি, আমি তো বড়ই বলছি আপনি ভালোবাসি। যে একটু যাই, তখন তো সঙ্গী পাচ্ছি না, কেউ যেতে যাচ্ছে না। আমার বন্ধু সে একটা জায়গায় পিকনিক করতো, বললো যে আমি চল, আমি তত পয়সাও কিনে আমার ওই দুবাই থেকে পয়সাটা কিন্তু দিচ্ছে না, যদি আদায় করে দিতে পারি তাহলে চাপ। সেখানে গেলাম, সে আমার বলছিল যাই হোক সারা রাত্রি গেছি সেখানে। আমার শুধু আগ্রহ ছিল আপনাদের এত নাম কি করে সেটার জন্য হ্যাঁ, আমার সঙ্গে মানে আমিও আনারি, সে আরো আনারি, যে কিছুতেই যাবি। তারপরে শর্ত হলো যে ঠিক আছে ঘন্টাখানেক করে চলে আসবে, যাই। আমাদের মধ্যে দুটো আনারি লোক সারা রাত সেখানে বসে আসলাম। তখন আমার মনে হলো তাদের কিছু একটা ক্ষমতা আছে, যে জায়গা থেকে প্রচন্ড নন মিউজিক্যাল একটা মানুষ হিপনোটাইজ হয়ে যাবে কোনো জায়গায়। মানুষ আসলে সত্যিকারই কোনো মানুষ নন মিউজিক্যাল হতে পারে। স্যার আমার একটা প্রশ্ন ছিল, আপনি যখন ক্লাসিক্যাল উৎপত্তি যদি বলেন, মানে প্রথমে সবার প্রথমে বলতে ফোক, ওই শ্রম থেকে ফোকের জন্ম, সঙ্গীত। ক্লাসিক্যালটা কীভাবে এত থিওরাইজ গ্রামাটিক্যাল এইভাবে এলো? ঠিক তা বলবো, এখন প্রত্যেকেই ক্লাসিক্যাল এসছে তা বলবো। যদিও ক্লাসিক্যাল মিউজিকে ফোকের প্রভাব আছে, আবার অনেক ফোকেতে দেখবেন ক্লাসিক্যাল রাগের প্রভাব রয়েছে পরবর্তীকালে এসছে। তো অনেকের একটা প্রচলিত ধারণা আছে যে ফোক মিউজিক থেকেই ক্লাসিক্যাল এসছে। না, আমাদের ক্লাসিক্যাল থেকে সঙ্গীতটাকে ভারতীয় ভাষা বলে মার্গ সঙ্গীত, একটা মার্গ ধরে সে গিয়েছে। এবং
ক্লাসিক্যাল মিউজিকটা একেবারে বেশি গান যারা করতেন অনু করতেন বা বেঁচে ছিল এখনো আছে থাকবেও, সেখান থেকে উঠে এসছে বা তারা ক্লাসিক্যাল মিউজিশিয়ান হয়েছেন আমরা এটা হয়নি। ক্লাসিক্যাল মিউজিক ইতিহাসটা অনেক দীর্ঘ। এটা আজকে আমরা যেভাবে শুনছি এটাতে এইভাবে ছিল না। আমরা একটা ধারণা করে নিতে পারি ইতিহাস পড়ি, কিন্তু আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না যে বৈদিক যুগে সঙ্গীতটা কিরকম ছিল। আমরা বইয়ে পড়তে পারি, একদম গোড়ার দিকের কথার থেকে যে একটা ধারণা আমরা করে নিতে পারি সেটা হচ্ছে যে আমাদের সঙ্গীতে যখন বেদের মন্ত্র উচ্চারণ হতো তাতে মূলত সামবেদের মধ্যেই সঙ্গীতের বাহুল্যটা প্রথম দেখা যায়। এখন 3 রকম স্বর, প্রথম আর্চিক এক স্বর, গাথিক, সাময়িক। এখন মন্ত্রগুলো তো আমার মনে নেই, উদাহরণ দিতে পারি কিরকম সঙ্গীতটা প্রথম এলো আর কি এই মন্ত্র উচ্চারণ আলোচনা। আর যদি এক স্বরে গাওয়া হয় দুটো স্বরে মিলে না, তিনটে স্বরে। এটা এখনো শুনতে পাবেন, বিশেষ করে সাউথের দিকে যান তখন খুব ইউজ হয়। এইবার এই স্কেলটাকে ধরি আমি নোট বাড়াচ্ছি, যে পরবর্তীকালে এইগুলো বেদের মধ্যে ইউজ হচ্ছে, নোট বাড়ছে। এই রাগের মূল কনসেপ্টটা কিন্তু জন্ম এখান থেকে, কিন্তু তার মাঝখানে হাজার বছর, এবং মাঝখানে বেশ কয়েক হাজারের ইতিহাস আমাদের শুধু সঙ্গীতের পারদর্শী ইতিহাস আমরা জানা নেই যুক্ত। সেই জন্য বৈদিক সঙ্গীত কিরম ছিল আমরা তো ঠিক বলতে পারি না, আজকে আমরা কেউ জানি। পরে ধ্রুপদ সঙ্গীত দিয়ে মোটামুটি বর্তমান যে ক্লাসিক্যাল মিউজিকের স্ট্রাকচারটা এটা শুরু হতো। ধ্রুপদ সঙ্গীতটা কি ছিল? ধ্রুবপদ থেকে ধ্রুপদ কথা, এবং মূলত মন্দিরেতে ঈশ্বরের আরাধনার জন্য সেইভাবে কথা লেখা হতো, সুর করা হতো, এবং সেই ভাবভঙ্গির বাজনাও তার সঙ্গে বাজত পাখাওয়াজের মতো ইনস্ট্রুমেন্ট, বীণার মতো ইনস্ট্রুমেন্ট। সেই গান বাজনাতেও তার রিফ্লেকশন, বীণা বা বাঁশি এই ধরনের ইনস্ট্রুমেন্ট। সীতা সরোদের বয়স তো খুব বেশি দিন নেই, অনেক বড়। তো সেখান থেকে ক্রমশ বছরের পর বছর পেরিয়ে হাজার মানুষের চিন্তা ভাবনা জড়িয়ে তার সমস্ত কিছু নিয়ে আজকে গিয়ে এই অবস্থাটা আমরা পেয়েছি। তো এখানে ওই সেই সময় থেকে এই সময়টা কিভাবে ঠিক 1, 2, 3, 4 লিঙ্ক আপ এটা বলা বড় মুশকিল, কোনো জিনিসই শুনি। যেমন আজকে গোয়া মানব থেকে আমাদের চেহারাটা যে এইরকম কেন হয়েছে এটা যেমন আমরা বুঝতে পারবো, এবং সেই বিবর্তনটা এখনো ঘটে চলেছে, শিল্পে ঘটে থাকবেই ছিল। অ্যান্ড আরেকটা ধারণা অনেকেই ভুল পোষণ করে যে ক্লাসিক মিউজিক মানে ওই ক্লাসিক, ওইখানে বসে থাকবে তার আর এগোবে না, ওই
এই হলেই গেল সে। তা হয়নি। রাগ সঙ্গীতের ক্ষেত্রে, পরিবেশনের ক্ষেত্রে আজ থেকে 200 বছর আগে বা 300 বছর আগে যেরকমভাবে গান বা বাজনা করা হতো পরিবেশন, এখন সেটা হয় না। সেই রাগও আছে, সবই আছে, সব ঠিক আছে, পরিবেশনের ধারাটা পাল্টে যায়, মানে সময়ের সঙ্গে পাল্টাতেই হয় থাকে, উপায় নেই। কারণ শিল্প তো কোনোদিন থেমে থাকে না, নদীর চোরা স্রোতের মধ্যে এগোতেই থাকে, ওর থেকে দেখা যাক কিনা এবং আরও এগোবে। এখন একটা স্টেজ পারফরমেন্স আপনি দেখুন, টেকনিক্যালি কত কিছু, মানে টেকনিক্যাল জায়গাটা কত বেড়ে গেছে, সেই টেকনিক্যাল দিয়ে এস্থেটিক্সের জায়গাটাই পৌঁছে দেওয়া আগে। এগুলো মানুষের উদ্ভাবন হিসেবে ক্রমশ এগিয়েছে, এর মাথাতে কোথা নিয়েছে, তার মাথাতে বাহ কোথা তো ভালো একটা এরকম করতে করতেই হয়েছে, এবং এরকম করতে করতেই এগোবে। তাহলে এখন তো ক্লাসিকের উপর ক্রমাগত পরীক্ষা চলছে। চলছে তো, প্রতিদিন প্রতি মুহূর্তে চলছে। ক্লাসিক মধ্যে আমরা সেই একটা তানসেন বা এরকম একটা জায়গায় আবদ্ধ আছে না? আসলে এই শব্দটার মধ্যেই একটা গোলমাল, মানে ভুল বোঝাবুঝির ব্যাপার আছে, ক্লাসিক। হ্যাঁ, ক্লাস। কারণ সেটা এসেছিল বোধ হয় থেকে যে একটা সময় এই ধরনের মিউজিক শুনতে গেলে বা এনজয় করতে গেলে বা রস আস্বাদন করতে গেলে মোটামুটি একটা ক্লাস অফ পিপলের দরকার, যে এটাকে বুঝতে পারে। কারণ এর একটা পিছনে একটা ব্যাকরণ আছে, একটা মার্গ আছে, একটা অঙ্ক আছে, সঙ্গীতের কম্পোজিশনের এস্থেটিক্সের একটা ব্যাপার আছে, ফাইন আর্টসের একটা ব্যাপার আছে, যেটা একদম গ্রামে বা দেহাতি গান বাজনা যারা করে তারা হয়তো এই রসটা নিতে পারবে। এই জন্য এটাকে একটা ক্লাস করতে হচ্ছে। তখন রাজসভায় হলো, কোর্ট মিউজিক হলো, সেখানেও একটা ক্লাসই সেটা শুধু সাধারণ মানুষকে দেবে, সেটা শোনার সুযোগও ছিল না এবং তারা ইন্টারেস্ট ছিল, তারা তাদের মিউজিক করছে। এবং যে কারণে এই সঙ্গীত শিল্পীদের বা স্রষ্টাদের এই ক্ষমতা ছিল কিছু কম্পোজ করার, নতুন পরীক্ষা নিরীক্ষা করার। তারা অনেক ফোক মিউজিক থেকে এমন এমন টিউন স্কেল পেয়েছেন, বাহ এটা তো একটা রাগের দারুণ আসতে পারে। যেমন ধরুন তিলক কামাত। তিলক কামাত বেসিক্যালি একটা ইউপিয়ান ফোক। কিরম? তারা সময় ভীষণ ভালো লেগে বাহ সেটা তৈরি হলো। সারি পার রে মামা মাবা সারা সরে সরি সরে তারপরে রিহার্সাল দেখার পর আমি স্ক্রিপ্ট স্টাডি করতাম, ডিরেক্টরের সঙ্গে আলোচনা করতাম যে আপনার ডিরেক্টিংয়ের পার্সপেক্টিভ থেকে কোথায় কোথায় আপনার মনে হচ্ছে যে যেই জায়গায় মিউজিক করে ভালো, আলোচনা হতো। আমিও কতগুলো জায়গায় মার্ক করতাম, জায়গাগুলো মার্ক করে তারপরে আমি লিখতে শুরু করতাম। তো এইরকমভাবে আমি কাজটা প্রতি সময়ই করেছি। তো প্রচুর নাটক মিউজিক করছে ম্যাক্সিমাম। তো মিউজিকের সম্বন্ধে বলতে গেলে মিউজিকের ব্যবহার আবহ হিসেবে এইটা কিভাবে প্রয়োজনটা মাথায় এর মানুষের, কেন এই প্রয়োজনটা কি, কেন আবহ সঙ্গীতের দরকার, এটার মধ্যে মূলত দুটো কারণ আছে। একটা হচ্ছে যে আমি
স্টেজ, লাইট, মেকআপ, অভিনয় সমস্ত কিছু দিয়েও একটা বিশেষ জায়গায় এমন একটা বক্তব্য আমি রাখছি বা বলছি বা বোঝাতে চাইছি, সেই বক্তব্যটাকে আরো বেশি হাইলাইট করে দেয়, মিউজিকটাকে মার্ক করে দেয়, এইটা হচ্ছে জায়গায় এই বক্তব্য হচ্ছে সেখানে। আর একটা কারণ হচ্ছে গিয়ে সব দিয়ে অভিনয় দিয়ে বক্তব্যটি আমি যা বললাম সেটা একটা চিরন্তন সত্যের জায়গায়। এই দুটো কারণে আবহ সঙ্গীতটার দরকার। এবং যখনই দেখা যায় যে বিশেষ কোনো জায়গায় মিউজিকটা যেই সঙ্গে পড়ল সঙ্গে সঙ্গে হল যেটাই চেঞ্জ হয়ে যায় কালারটা। এমন নয় যে মিউজিক হতেই হবে, এমন হতে পারে যে আমাকে তো মিউজিক করতে দেওয়া হলো, আমাকে বলা হলো এই জায়গায় মিউজিক আছে, আমি পড়ে বললাম যে না আমার মনে হয় কোথাও দরকার, এটাও হতে পারে। যেমন এই প্রশ্ন আমি একদিন সত্যজিৎ বাবুকে করেছিলাম, ওর সঙ্গে বহুকাল কাজ করেছি। তো আমি বলেছিলাম যে অনিদা মনে করুন যে সমস্ত ফিল্ম ডিরেক্টররা বা স্টেজের ডিরেক্টররা যাই হোক, তারা নিজে মিউজিক কম্পোজ করতে পারেন তার নিজের কাজে, তারা তো করলেন চিন্তা নেই, কিন্তু তার পছন্দ মতো বা মনে একজন মিউজিক ডিরেক্টরকে বাছলেন, তাকে বললেন যে দেখুন আমার মনে হচ্ছে এই টোটাল জায়গাটা প্রথম থেকে শেষ কোথাও আমার মিউজিকের দরকার নেই এক্সেপ্ট এই জায়গাটা। এবার মিউজিক ডিরেক্টর খানিকটা ভেবে বললো আমার মনে হচ্ছে সেখানেও দরকার। তখন আমি মাইন্ডটাকে জিজ্ঞেস করেছিলাম এখানে টাইটেল কার্ডে কার নামটা যাবে, মিউজিক ডিরেক্টর কোনো নাম যাবে কি না, তুমি যাবে না। উনি বললেন আমার তো মনে হয় যে মিউজিকটা বললো এখানেও দরকার নেই, ওটা একটা তার কম্পোজিশন সাজেশন, নামটা থাকতে হবে। তো আবহ সঙ্গীতের মানে কি ধরনের মিউজিক ব্যবহৃত হবে নাটকে বা হবে এইটার কোনো ডেফিনিট স্টাইল নেই। আমার সিচুয়েশন, আমার বলার ধরন, সেটা কীভাবে বলছি সেটা যা ডিমান্ড করবে সেরকমভাবে মিউজিকটা, সেটা মেলোডি কিছু হতে পারে, কিছু কোনো মেলোডি হলো না, কয়েকটা রেডিমের আওয়াজ হতে পারে, অন্য কিছু শব্দ দিয়েও হতে পারে, যা নিছক শব্দ এরকম করেও হতে পারে, পরিস্থিতি বিবেচনা। তো এরকমভাবে ডেফিনেট করে বলা যাবে না যে নাটকের মিউজিক এইরকম। আমার বলতে গিয়ে একটু প্রসঙ্গ থেকে প্রসঙ্গে চলে যাবে, এইটুখানি তোমরা ইয়ে করে আমাকে একটু উস্কে দিই। ঠিক আছে। তো যেমন খুব ছোটবেলা কিন্তু এখনো মনে আছে একটা নাটক দেখেছিলাম উৎপল দত্তের অঙ্গার, তখন ডিটি থেকে চলে যেত। সেই নাটক মিউজিক করেছিলেন রবি শাস্ত্রী। আমার বেশ মনে আছে নাটকটার মানে ঘটনা সম্বন্ধে একটা আইডিয়া আছে, কয়লা খনির নিচে থার্ড বেল বেজে গেছে, তখন সমস্ত লাইট নেমে গেছে, হলেতে ঢুকে চোখের সামনে অন্ধকার, কিছু দেখতে পাচ্ছি না, চেয়ার পোশাকের মানুষ খেতে, এই জন্য গেটটার সামনে দাঁড়িয়ে গেছে। টাইটেল মিউজিকটা হচ্ছে ওই অন্ধকারের মধ্যে, ঠিক যেন খনির অন্ধকারটা। এই যে একটা টিম্পানির ড্রামটা আছে, এরকম একটা বড় টিম্পানির একটা করে বিট খায়, এইটা কিছু টাইটেল মিউজিক। এই মিউজিকটা ইয়ে করতে 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 লাইটটা এলো, তখন আমি বুঝতে পেলাম যে এখানে চেয়ার আছে বসে। কিন্তু ওই মুহূর্তের যে ফিলিংটা, একটা বিটের আওয়াজ কি করে দিতে পারে হোল অ্যাটমসফিয়ারটা, একেবারে বুকের মধ্যে এসে যেন বাজছে, পুরো কয়লা খনির অন্ধকারটা চলে যেত। তো ওই মুহূর্তে ওইটা কিন্তু কোনো একটা মেলোডি ফেলোডি দিয়ে হতে পারত, এইটা যে কাজটা করে দিত। আবার ধরুন সেই উৎপল দত্তেরই নাটক ফেরারি ফৌজ, সেটাও রবিশঙ্কর মিউজিক করেছিল, সেটা একজন স্বদেশী বিপ্লবীকে নিয়ে ঘটনাটা।
এই স্বদেশী বিপ্লবী পুলিশ খুঁজে বেড়াচ্ছে, অন্য সে পালিয়ে বেড়াচ্ছে বাড়ি ছাড়া। মাঝরাতে রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে সেবার বাড়িতে এসছে একবার মাকে দেখবে। বাবা তাকে তার বলছে তুই এক্ষুনি বেরিয়ে যা, সূর্য আবার ফোটার আগে। মা বলছে ছেলেটা এসছে, একদিন বাবু একটুখানি দাঁড়াতে দাঁড়া, যা হয়। তো যাই হোক, ছেলেটা দু চারটে কথা বলার পর শীতের রাত, সে পালিয়ে বেড়াচ্ছে যে ছেলেটা জঙ্গলের বনে এখানে সেখানে পুলিশের বনে, যখন বেরিয়ে যাচ্ছে মা তখন বলছে খোকা মাফলারটা গলায় ভালো করে জড়িয়ে নিয়ে তো ঠান্ডা লেগে যাবে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সীতাদের বাঁশিতে একটা এমন অসাধারণ মিউজিক এলো, সে সময় আমাদের সময় সবাই চোখে চলছে। বোধহয় শুধু কথা দিয়ে এটা হতো, কথার সঙ্গে এই মিউজিকটা হতো। সমস্যা একটা অন্য জায়গায় গিয়েছিল যে হচ্ছে মা, সে জানে তার ছেলে কোথায় খাচ্ছে কোথায় শুচ্ছে কোনো ঠিক নেই, জঙ্গলে বলে সে গলার মাফলারটা জড়িয়ে নিয়ে ভালো করে ঠান্ডা লেগে যাবে এটা বলছে। তার সঙ্গে মিউজিকটা করবে, পুরো মা এসে একদম সামনে এসে দাঁড়িয়ে। তো এইরকম তাদের নাটক, বহু নাটক দেখা আছে, সেই নাটকের মিউজিকও সম্বন্ধে শোনা আছে, জানা আছে, ভালো করে স্টাডি করে। অনেক সময় মিউজিক এমন হয় যে বাজলো তখন সেই সঙ্গে ইম্প্যাক্টটা ফিল করা গেলে পরে মনে থাকলো যে মিউজিক ছিল কি। এটাও কিন্তু একটা ভালো উদাহরণ। বেশ কতগুলো মুডের সমন্বয় ঘটেছে, যেমন রঘুপতি একটা মুড, অপর্ণা জয়সিংহ তাদের মধ্যে একটা আন্ডারকাম প্রেম, একটা সৎ রাজা যে বলিবন্ধ পরিবার। তো আমার একটা দৃশ্য খুব মনে আছে, আমার নিজেরই ভালো লেগেছিল, এবং বিভাসদার ডিরেক্টর ছিলেন। বিভাসদার প্রথম যে মিউজিক রিহার্সালে নিজেই অভিনয় রঘুপতিটা করতো, আমার জড়িয়ে ধরেছিল, এই ভাবনাটা এত ভালো হচ্ছে। সেটা কীরকম ছিল, অপর্ণার সঙ্গে তখন জয়সিংহের পরিচয় হয়ে গেছে, ভাবনার মধ্যে অপর্ণা আছে। এবং এই রঘুপতির শাসনে থেকে থেকে তার যে একাকিত্ব, যে কঠোরতা, একটা শাসন, এইটার মুক্তি হিসেবে সে একটা অপর্ণাকে আশ্রয় করতে চেয়েছে মানুষ। একটা জায়গা আছে যে এরকম একটা অবস্থায় সে একা বসে একটা গাছের তলায় ওই গানটা গাইছে জয়সিংহ। আমি বোঝাচ্ছি যে গানটার জন্য না, যে মিউজিকটা কোথায় মিউজিক হয়ে লাগলো, যদি লেগে যেত। জয়সিংহ গানটা গাইছে, আমারে কে নিবি ভাই সবিতে চাই আপনি, এই গানটা গেয়ে যাচ্ছে। গানটা শেষ, অলমোস্ট শেষের দিকে, গানটা পুরো গাওয়া মানে শেষের দিকে এক জায়গায় দেখা যাচ্ছে অপর্ণা সে স্টেজের মধ্যে ঢিল করেছে, অন্ধকারে দাঁড়িয়ে চুপ করে গানটা শুনছে, জয়সিংহকে দেখে। এবার জয়সিংহ তোকে দেখতে হবে, জায়গাটা একটা ফাইনাল ইম্পানে আছে, ডায়লগ আছে। তো কম্পোজিশনটি এরকম করা হয়েছিল যে জয়সিংহ গানটা গাইতে গাইতে এরকমভাবে চোখ বুঝে গাইছিল, এবং হঠাৎ এবং তিনি তাকিয়ে বুকটা ঘোরাতে হঠাৎ মনে হলো কে দাঁড়িয়ে আছে। তা আমি যে ট্রিটমেন্টটা মিউজিকে করেছিলাম, যে গানটা গিয়ে সেই অপরাধ দিকেও তাকালো, গানটা স্টপ, টেপেতে রেকর্ডিং এই টোটাল আমার এই ট্রেনিং ভাই শোপিতে যে আপনাদের গানটা অনেকগুলো ইনস্ট্রুমেন্ট অর্কেস্ট্রায় একটা ঢেউয়ের মতো থাকে, আর লোকের কাছে এটা এমন এফেক্ট করতে লোকে আসলে কিছুই না, কিন্তু ওটা যদি না করতাম কিছুই হতো, কে অপর্ণা বলুন আর। কিন্তু ওইটুকুতে এমন একটা কাজ করলো, একটা বিশাল একটা ব্যাপার, জয়সিংহের চাওয়াটা সমস্ত ভেতর থেকে একদম ঢেউয়ের মতো আসলে ঢুকে। তো গানটা তো নাটকের ছিল, গানটা কিন্তু তার সঙ্গে মিউজিকের ব্যবহারটা যেটা আবহ তৈরি করতে হবে, সেটা হচ্ছে ওই ভাবনাটা। এটা ওনার গানটা রয়েছে অর্কেস্ট্রাতে, সেই গতটা হচ্ছে ওই গঙ্গায় বা নদীতে প্রদীপ জ্বালিয়ে প্রদীপটা বাসিয়ে দিতে, এবং তার সঙ্গে একটা গান
একসঙ্গে আমরা গাই। ওটাকে বলতো ভেউরা ভাসানের গান। গানটা এরকম ছিল, ভাসায় তব চম্পা তোমার সপ্তদিনার বেলায়, জ্বালাইয়া দিও গো প্রেমী খানি ভাসাইবার বেলা, বেলা ভাসাইয়া। এই যে ভেলা ভাসাইয়া দেওয়ার, এই ভেলা ভাসাইয়া দেওয়ার কথাটা খুব প্রতিক্রিয়া আসে। এটা এক জায়গায় ছিল না, নাটকের একদম শেষের দিকে তখন পূর্ববঙ্গে তো রাজনৈতিক একটা তুমুল কালাম আন্দোলন চলছে, বিশাল রাজনৈতিক তৎপরতা, ধর পাকড়। এই সময় নাটকের যে মূল চরিত্র সে কলকাতা, সে পূর্ববাংলায় গেছে, তার সঙ্গে নাটকের যে মূল মেয়েটি তার একটা মানসিক সম্পর্ক ঘটেছে এবং ও ডিসাইড করলো যে ওর কলকাতায় ফিরে যাবে, এই মেয়েটার সঙ্গে যেদিকে যায় সেদিকে যাবো, ওর সঙ্গে কাজ করবো। এই নাটকটা শেষ হচ্ছে, তো সেখানে আসে যে বজ্রবিদ্যুৎ যাচ্ছে, থাকছে, খুব খারাপ, মেয়েটাকে তক্ষুনি চাকরির মধ্যে চলে যেতে হবে, এই শহর ছেড়ে অন্য শহর। ও বাবা বলছে যে তুই বাইরে পর, মাঝিকে বলছে না, সে ওই বজ্রবিদ্যুতের আওয়াজে সে বদল 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 করে যেমন বলে যাত্রা থাকে, বলছি এই ঝড় বৃষ্টি সেরকমভাবে আসার আগে পৌঁছতে হবে। তো নিয়েও এই যে ছেলেটি মূল চরিত্র, এ খুব ভালো গান গাইছে, তো সে একটা গান গাইছে, ঠিক আছে গানটা গাইছে, সে গান গাইছে, গানটার মধ্যে কথার মধ্যে টক ছিল, যেটা জীবনকে সে ফাঁসিয়ে দিচ্ছে, মজা না। এই গানটা স্টেজে গাইতে গাইতে তো দূরে চলে যাচ্ছে, মানে অ্যাসে ঘাটের দিকে যাচ্ছে, গানটা অংশ কমে যাচ্ছে আওয়াজ। এটা গানটার সঙ্গে মিউজিকটা আবহটা কিভাবে হয়ে গেল, ওই যে গানটা আগে গাইলেন ভেলা ভাসাইয়া দেওয়া, ওই মেয়েদের কোরাসে ছিল, ওই পার্টটুকু মেয়েদের কোরাসটা আমি গানটার সঙ্গে, এই গানটার উপর ছেলেটা গলায় ছিল, ও গাইতে গেতে যাচ্ছে এই নাটকটা শেষ হতো গান। এটা একটা অসাধারণ, মানে দুটো গানের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু আমার এক জায়গায় মনে হয় অদ্ভুতভাবে তো মেলানটা একটা মানিয়ে নিয়ে চলেছে। তো এইটা হচ্ছে আবহ তৈরি করার কতগুলো সুযোগ এরকম ভাবে হয়। ওই জায়গায় মিউজিকটা কি করেছিলেন? Da
আছে তিনটাল ষোলো মাত্রায় শুরুটা আছে তিনটাতে খালি থেকে উঠছে মানে 9th মাত্রা নে সা রে গা রে সা রে গা তাদের দানি দুম দানা তালিয়া তাদের গা এখানে স্বামী ধাপাটা বলছি কিন্তু গান ওটা আসে কি আর তারপর আবার ওই আগের লাইনে যে পা ওটা বাবা নীল হাপা এখন এটা তো ডিপেন্ড করে দেখুন আমি মিউজিকটাকে কীভাবে ইউজ করবো থিয়েটারে এটা শুধুমাত্র মিউজিক ডিরেক্টর নির্ভর করে না কিন্তু ডাইরেক্টরের একটা বিশাল পরিচালকের ভূমিকা যে সে এক্স্যাক্টলি এই জায়গাতে যদি মিউজিক চান কীরকম মিউজিক ডিরেক্টর তখন ভাবেন যে এইরকম মিউজিক হতে গেলে আমি এইরকমভাবে ভাবো সেটা রাগ হতেও পারে নাও হতে পারে সেটা কোনো শুরু নাও হতে পারে শুধু রিডিং তাও হতে পারে তো সেটা ডিপেন্ড করে পরিচালকের প্রয়োজন। আপনার কি মনে হয় যে ধরনের মিউজিক আগে থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ হতো সেটার একটা ভিভিড চেঞ্জ আছে টেকনিক্যাল আপনি বলছিলেন এটাকে আপনি কীভাবে দেখো বহু আগে স্টেজে ইউজ হতো কীরকম স্টেজের পাশে সব মিউজিশিয়ানরা বসতেন তারা নাটক দেখতেন শুনতেন যেখানে যেখানে এখনটা আগের থেকে একটুখানি যেখানে সেখানে তারা বাজাতেন তাই এখন তো রেকর্ডিংয়ের যুগ এখন রেকর্ডিংয়ের যুগে আমরা টেপ বানাই টেপ থেকেও থিয়েটারে আগে যেমন স্কুল বাজতো এখন ক্যাসেট বাজে একটা
অসুবিধে থিয়েটারের ক্ষেত্রে মিউজিক বাজানো আছে টেকনিক্যাল, মানে সেটা হয়তো সবসময় ঘটে না, বাট কখনো কখনো যে ঘটেনি তা না, যেটা ফিল্মে আমার কতগুলো ট্র্যাক আছে, একটা ডায়লগ ট্র্যাক আছে, একটা সাউন্ড ট্র্যাক আছে, একটা ইফেক্ট ট্র্যাক আছে। আমার ঠিক এক্স্যাক্টলি কোন জায়গায় মিউজিকটা দরকার, কী ভলিউমের দরকার, কী ক্যারেক্টারের দরকার, আমি বসে বসে ওটা স্টুডিওতে আমি সুন্দর করে ব্যালেন্স করতে পারি, ওটা ওইভাবেই থেকে যাবে। থিয়েটারে কী হবে, একজনকে ম্যানুয়ালি টেকটা চালাতে হবে, তাকে একটা স্ক্রিপ্ট তাকে স্টাডি করতে হবে, রিহার্সাল দিতে হবে, সেই স্ক্রিপ্টের জায়গাগুলো নোট করে সেই জায়গা পড়তে পড়তে সে হাতে বোতাম রেডি রাখবে, কোন ভলিউমে চালাবে এক হাতে বোতাম রেডি করবে, এক হাতে ভলিউম নট ঠিক রাখবে, কোথায় ফেডিং করতে হবে, কোথায় ফেড আউট করতে হবে, কোথায় জোরে করতে হবে। এখন যদি কোনো অনাচার না ঘটে তখন করে টেপটা জড়িয়ে যেতে হবে। এই ঘটনাটা ফিল্মে ঘটার কারণ, তো স্টেজে তো এই রিস্কটা থেকেই যায়, তবুও হচ্ছে কাজ সবাই করছে। থিয়েটার কি আপনার মনে হয় না সব ধরনের মিউজিককে কিন্তু অ্যাডপ্ট করেছে এতদিন ধরে, যে বিভিন্ন ধরনের যে আমাদের মিউজিক হচ্ছে, একটা ঘরানা রয়েছে, আপনি যে বলছেন ক্লাসিক্যাল মিউজিক, এগুলো কি ইউজ হয়েছে? আমি প্রথমেই বললাম এটা ডিপেন্ড করে প্রয়োজন, যে আমি একটা রাগেরই প্রয়োজন ওখানে, নাকি একটা ফোকের প্রয়োজন, নাকি একটা ওয়েস্টার্ন ধর্মী কোনো জিনিসের প্রয়োজন, না জ্যাজ ধর্মী কোনো জিনিসের প্রয়োজন, নাকি কতগুলো রিদিম ভ্যারিয়েশনের প্রয়োজন, কোনো মেলোডি নয়, এটা ডিপেন্ড করে প্রয়োজন। এই ধরনের ওয়ার্কশপ নিয়ে আপনার কি এগুলো কতটা দরকার আছে, যে একটা উদ্যোগ নিয়েছিল না? এটা তো এরা বলতে পারবেন, আমি এতক্ষণ গল্প যারা শুনলেন যে তো আপনার কি কতটা হচ্ছে? আপনি তো প্রয়োজন। শিক্ষক হিসেবে শেখাচ্ছেন ওদের কাছে, আম- আপনারা এই আমি- ধরনের সুযোগ পেয়েছেন, মানে আপনারা তো সেই আমি সময়- করেছি আগে অনেক, তবে আমার ভালো লাগছে না অ্যাটমসফিয়ারটা, এটা একটা আড্ডা মারছি, তার মধ্যে দিয়ে গান বাজার কথা হচ্ছে, আমি বলছি ওরা বলছেন আমি শুনছি, সেই শোনা থেকে আবার আমার কিছু বক্তব্য বেরিয়ে আসছে, তো এটা আমারও একটা শেখা হচ্ছে। হ্যাঁ, কোনো শোনা যায় না থিয়েটার মিউজিক বা ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটা যেটা তোমার কি প্রয়োজনীয়তা কতটা? আমার মনে হয় মানে ভীষণ প্রয়োজন, কারণ আমি আমার নিজের দিক থেকে যদি দেখি, তাহলে এর আগে আমি কখনো আমার মিউজিক সম্বন্ধে কোনো সেন্সই ছিল না। আমি বিভিন্ন রকম শুনেছি, আজকে দাঁড়িয়ে গত 4 দিন ধরে আমরা যে ওয়ার্কশপটা করছি, তার ফলে অন্তত মিউজিক সম্বন্ধে আমার একটা সেন্স জন্মেছে। এরপরে চর্চার উপর আমার ডিপেন্ড, আমি যত চর্চা করব তত আমি আস্তে আস্তে আমার জ্ঞান বাড়বে। কিন্তু এই ওয়ার্কশপটার উপর দাঁড়িয়ে কিন্তু আমি আজকে এই কথাগুলো বলতে পারছি, আমার এই সেন্সটা আজকে জন্মেছে। তোমার কি কতটা প্রয়োজন এই ব্যাকগ্রাউন্ড মিউজিক বা থিয়েটার যে ধরনের মিউজিকগুলো ইউজ হয় তার সম্বন্ধে একটা কোড নিয়ে যে কাজ করছে থিয়েটার, তার একটা সেন্স থাকাটা কতটা প্রয়োজন বলে? ভীষণ প্রয়োজন। আমাদের একটু আগে স্যার বললেন যে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা রিদিম সেন্স থাকে, তার চলার মধ্যে, হাঁটার মধ্যে, কথা বলার মধ্যে একটা রিদিম সেন্স থাকে, কিন্তু এই রিদিম সেন্সটাই মানে সম্পূর্ণটা নয়। অ্যাকচুয়ালি যারা থিয়েটার করতে আসে তাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কম বেশি একটু রিদিম সেন্স থাকে, কিন্তু আমার মনে হয় থিয়েটারের মধ্যে আমার যেটা মনে হয় অভিনেতাও একজন ডিরেক্টর, কারণ সে নিজেকে ডিরেক্ট করছে, এবং মিউজিক রিদিমটা ভীষণ প্রয়োজন। এই সেন্সটার একটা প্রয়োজনীয়তা আছে বলতে হ্যাঁ, আমার মনে হয়, এবং এরকম কর্মশালা খুব জরুরি, এরকম কর্মশালা আমি মনে করি খুব জরুরি। এটা কি করতো মানে বিষয়টা হচ্ছে যে আমাদের থিয়েটারের ঐতিহ্যটা দীর্ঘদিনের, এবং আমরা বিভিন্ন সময় থিয়েটারের অভিনয়ের ব্যাপারে বিভিন্ন কর্মশালার আয়োজন করেছি, বা বিভিন্ন যে থিয়েটারের যে টেকনিক্যাল যে জায়গাগুলো আছে সেগুলোর সম্পর্কে আমরা জেনেছি বা জানার চেষ্টা আছে, আগ্রহ আছে, কাজের সুযোগ আছে। কিন্তু সত্যিকারের ব্যাপার হচ্ছে গোবরডাঙ্গা নকশা এই বিষয়টা, এই সার্চ অফ মিউজিক এই বিষয়টা নিয়ে ভেবেছে এই জায়গা থেকে, এইটার উপরে বাংলা থিয়েটারে বা আমাদের কলকাতায় বা আমাদের গ্রামীণ থিয়েটারের যে ব্যাপক জায়গা আছে এখানে তেমন কোনো কাজ হয়েছে বলে আমার ব্যক্তিগতভাবে জানা নেই। সেই জায়গা থেকে আমরা চেয়েছিলাম যে মিউজিক ফিল্ডের যারা বিখ্যাত মানুষ, অভিজ্ঞ মানুষ, তাদেরকে আমরা একটা জায়গায় পেয়ে, যারা আমরা থিয়েটারের কর্মী আছি, কর্মীরা আমরা একটা অন্বেষণের চেষ্টা করেছি যে নাট্য সঙ্গীতের ব্যবহার, সেই জায়গা থেকে আমরা এটাকে 4টে ভাগে ভাগ করেছি: ফোক মিউজিক, এক্সপেরিমেন্টাল মিউজিক, ওয়েস্টার্ন, ক্লাসিক্যাল। এবং
এই ফিল্ডের বিখ্যাত ব্যক্তি পণ্ডিত মানুষদের আমরা এনেছি, এবং শুধুমাত্র সঙ্গীতের মানুষই নয়, এর মধ্যে যারা থিয়েটারের সঙ্গেই কাজ করেন কিন্তু থিয়েটারের সঙ্গীতে একটা স্পেশালাইজ করে ফেলেছে। যেমন ধরুন আমি বলছি অরুণ মুখোপাধ্যায়, কিন্তু মূলত থিয়েটারেরই মানুষ, কিন্তু তার থিয়েটারে আমরা দেখছি নানা রকম পরীক্ষা নিরীক্ষামূলক কাজ সেই জায়গাটাতে থাকে করেছে। এবং এখানে যারা পার্টিসিপেন্ট আছে তারা বিভিন্ন প্রান্তের মানুষ, আমি বলছি আপনাকে আসানসোল থেকে দুটি অল্প বয়স্ক ছেলে আসছে, বীরভূম থেকে একটি ছেলে আসছে, এবং শহর এবং শহরতলির বিভিন্ন জায়গায় যে পার্টিসিপেন্ট আছে তারা অত্যন্ত আগ্রহের সঙ্গে কাজটা করছে। এবং আমরা বিস্মিত হয়েছে এই জায়গা থেকে যে এরা অনেক জানে, এদের যা বয়স সেই বয়সের জায়গা থেকে এরা পণ্ডিত দীপক চৌধুরীর কাছে এমন প্রশ্ন করছেন যেটা আমার বয়সী, আমার অভিজ্ঞতায় আমি নতুন শুনছি। কালকে যখন গৌতম ঘোষ কাজ করাচ্ছিলেন ওয়েস্টার্ন মিউজিক্যাল করে, তখন কয়েকটা ইনস্ট্রুমেন্ট তিনি শোনাচ্ছিলেন ভিজুয়ালি, মিউজিকটা শোনাচ্ছিলেন, শুনে ওই ছেলেটা বলে দিতে পারছিল এটা অমুক ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্টের নাম আমি ব্যক্তিগতভাবে শুনি। তো সেটা এরা খুব আগ্রহ নিয়ে শুনছে, এবং আমরা চাইছি যে এরা এই কাজের অভিজ্ঞতাটা তাদের নিজেদের থিয়েটারে কাজে লাগাক, এবং এইটা যদি কাজে লাগে তবেই সামগ্রিকভাবে আমাদের থিয়েটার। আপনার কি মনে হয় কোনো জায়গা থেকে একটা খামতি ছিল, মানে আপনারা কি দেখেছেন, এটা অ্যাওয়ারনেস বলতে পারি আমি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, সেটা কি আপনারা লক্ষ্য করছেন যে কোনো জায়গা থেকে এই জায়গাটা মানে থিয়েটার ব্যাকগ্রাউন্ড মিউজিকের ডেভেলপমেন্ট যেটা হওয়া উচিত বা যে ধরনের হওয়া উচিত সেটা হয়নি, বা কোনো খামতি রয়ে গেছে, এরকম কি কোনো একটা জায়গা থেকে এটা চিন্তাটা? হ্যাঁ, সত্যি কথা হচ্ছে এই বিষয়টার উপরে খুব একটা কাজ হয়নি, আপনাকে আমি প্রথমে বলছি। সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে থিয়েটার মিউজিক আমাদের সবচেয়ে বেশি অবহেলিত একটা জায়গা থিয়েটারের ক্ষেত্রে, সেইটার উপরে যদি একটু গুরুত্ব দেওয়া যায়, সেইটা যদি আমরা খুঁজবার চেষ্টা করি। বিজ্ঞানের এই নব আবিষ্কারের ফলে এখন সাউন্ড সিস্টেম বা তার সমস্ত যে ব্যাপারগুলো এসে গেছে, সেইটা যদি আমরা থিয়েটারে যদি প্রয়োগ করতে না পারি, তাহলে মানুষ তো দেখে এবং শোনে। তো দেখার জায়গাটা যেমন তৈরি হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে শোনার জায়গাটা যদি যথেষ্ট গুরুত্ব আমরা দিতে পারি, তার কারণ আমাদের সমস্ত প্রতিযোগিতার মধ্যে দিয়েই কিন্তু থিয়েটারটাকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সেই জায়গায় তার ভিজুয়ালসের সঙ্গে সঙ্গে তার শ্রবণের জায়গাটা যদি গুরুত্ব দেওয়া যায়, তাহলে বোধহয় মানুষের কাছে হৃদয়গ্রাহী হতে পারে।